অনেক লুকোচুরি হয়ে গেছে বুঝলি, একটুও চালাকি যদি করেছিস পুরো দানা খাইয়ে দেবো। চল সোজা চ। শোভন একটু প্লিজ এক্সকিউজ মি। আমি করেছিটা কি? চুপচাপ চলতে থাক। খালি হাতে এসছিস কেন? হ্যাঁ, খালি হাতে কোথায়? কি হলো অভিজিৎ? ধাক্কা মেরে পালিয়ে গেছে। পালালো? দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, আমি বিকেল 5টার মধ্যে পৌঁছে বাইক যাবো। দে। আরে কোথা থেকে একটা গুন্ডা এসছে, বাইকটা নিয়ে চলে গেল। কি হলো? দেখুন, ও আমার বাইকটা নিয়ে পালিয়ে গেল। বাইক নিয়ে পালিয়ে গেল? হ্যাঁ স্যার। কি অবস্থা? ওকে দাঁড় করো দয়া। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে দাদা? আমরা সিআইডি অফিসার, বাইকটা নেবো কুইক। ধরো, আচ্ছা চলো। দাঁড়াও, তুমি দাঁড়াও। ঠিক আছে। খোল। কত দূর পালাবি রে? হ্যাঁ, খুঁজছিসটা কি? গান খুঁজছিস তুই? এই হলো তোর গান। ড্রাগস কোথায়? হ্যাঁ, কোন রাখ? সেটাই, যেটা মার্কেটে গিয়েছিলি কাউকে দেওয়ার জন্য। কোথায় রয়েছে? কি আছে এতে? ড্রাগসের খবর? খালি পেপার, কিছুই নেই এতে। সাদা কাগজ এত সাবধানে রেখেছিস কেন? এই দাঁড়া, না হলে গুলি করবো কিন্তু। তোমরা কাছে আসবে না, না হলে কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। লাফানোর হলে কখন তুই লাফিয়ে পড়তিস? সব ফাঁকা আওয়াজ। ফাঁকা আওয়াজ বুঝি? সত্যি ঝাঁপ দিয়ে দেবো। চল লাফা, চল লাফ দে, না হলে আমরাই ধাক্কা দেবো। চল লাফা। আরে, ছাড়বি না হাত, ধরে থাক। ওঠ। দয়া, রক্ত বেরোচ্ছে। এই, ওই দেখো অভিজিৎ, ওদিকে রাখো। অভিজিৎ, তুমি একা সামলাও, আমি দেখছি ওদিকটা। উঠ, উঠ, উঠে আয়, উঠ। এক্সকিউজ মি, আপনি লিফটে যাবেন না, সিঁড়ি দিয়ে যান। লিফটে বোধহয় খুনি লুকিয়ে আছে। ও নো, ও তো মারা গেছে। এ কি, এর গলাতে ক্ষত হলো কি করে? আমি তো কাঁধে গুলি করেছিলাম। মাই গুডনেস, এর রাইফেলটাই বা কোথায় গেল? এর গলার আঘাতটা কোনো সূচলো জিনিসে করা হয়েছে। তাহলে কি
মেয়েটা? ওই মেয়েটাই। আচ্ছা, কোনো মেয়েকে যেতে দেখলে এখান থেকে? মেয়ে কিরকম মেয়ে স্যার? আর ওই যে নীল রঙের টপ পরেছিল আর হাই হিল স্যান্ডেল পরেছিল, এখনই গেল এখান থেকে। না স্যার, আমি দেখিনি ওকে। আর তুমি কি চোখ বন্ধ করে ডিউটি করো নাকি এখানে? সরি স্যার, পান কিনতে চলে গেছিলাম আমি। পান কিনতে গেছিলাম? হ্যাঁ অভিজিৎ, না ওই লোকটা মারা গেছে গো। হ্যাঁ, মনে হচ্ছে কোনো মেয়ে ওকে খুন করেছে স্যান্ডেল দিয়ে। হ্যাঁ অভিজিৎ, স্যান্ডেল দিয়ে। ওর গলা থেকে রক্ত বেরোচ্ছিল। হ্যাঁ, গুলি তো লেগেছিল ওর। ঠিক আছে, আমি লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। ওকে। এই প্রমাণ নিয়ে আসছে, সাদা কাগজ। অভিজিৎ, এটাও তো হতে পারে যে এটা কোনো প্রমাণই নয়, শুধু একটা সাধারণ কাগজ মাত্র। না না না, এই কাগজটা আমরা বাবুর প্যান্টের ভিতরের পকেট থেকে পেয়েছি। এটা কোনো সাধারণ কাগজ হতে পারে না। কিছু তো আছেই ডক্টর সালুকে, কিছু তো থাকবেই। সরি, কি বলছে জাদা? কিছু তো চোখেই পড়ছে না। मेरा जीवन करा कागज कुरा ही रह गया। সারিকা ম্যাডামের জীবনে নিশ্চয়ই কোনো কোরা কাগজ মানে সাদা কাগজ নেই, তাই না সারিকা ম্যাডাম? আপনি কিছু করুন না। ওহো হো, আচ্ছা আচ্ছা, সারিকা ম্যাডাম কিছু করুন না। বস, কিছু জিনিস এমন হয় যে অন্ধকারে দেখা যায়। হ্যাঁ স্যার, একটু একটু লেখা দেখা যাচ্ছে। 1-7 1-1 5-3 মানে 17-11-53। সারিকা, লাইট জ্বালাও। স্যার, 17-11-53। স্যার, আমাদের এই রেকর্ডের লোকটার কোথাও কোনো নাম নেই স্যার। আমাদের রেকর্ডে নাম নেই? না স্যার। আচ্ছা, তাহলে নতুন কোনো অপরাধী হবে। কিন্তু একটা বিষয় আছে ফ্রেডি, যখন বাবু আমাদের হাত থেকে পালাচ্ছিল তখন তার পালানোর তো কোনো প্ল্যান ছিল না। অনেকটা পালিয়েছে, কখনো এদিকে পালিয়েছে, কখনো ওদিকে দৌড়িয়েছে, আর হঠাৎই ওই বিল্ডিংটায় ঢুকে যায়। তাহলে এই লোকটা ঠিক ওই সময় আমাদের বিল্ডিং এর সামনের বিল্ডিং এ কি করে পৌঁছলো? বাবুকে গুলি করার জন্য। ও, তাহলে এই লোকটাও ওখানেই ছিল, মার্কেটে? হ্যাঁ, এই লোকটা শপিং মার্কেট থেকে আমাদের পিছু নিয়েছে। যখন আমরা ওই বিল্ডিং এ ঢুকি তখন ওর সামনের বিল্ডিংটায় ঢুকে যায়। তাহলে ও যদি কোনো গাড়ি নিয়ে আমাদের পিছু করছিল, তেমন ওই গাড়িটাও এখনো ওই বিল্ডিং এর সামনেই থাকবে। আপনারা তো নিশ্চয়ই জেনেছেন যে এই বিল্ডিং এ একটা খুন হয়ে গেছে। হ্যাঁ স্যার। আর যার খুন হয়েছে সে বাইরে থেকে এসেছে, তো আশা করা যায় যে কোনো গাড়ি অথবা বাইকে এসেছে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, বাইক দাঁড়িয়ে আছে, কোন বিল্ডিং এ সেটা জানেন তো আপনারা? হ্যাঁ স্যার, জানি তো আমরা। বলুন। আসুন, এই বাইকটা আমাদের বিল্ডিং এর, আর এটাও আমাদের বিল্ডিং এর, এটাও 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 এটাও। এই বাইকটা কার তো জানি না। আরে ভাই শোনো, এদিকে এসো। এই বাইকটা কি তোমাদের বিল্ডিং এর কারণ? হ্যাঁ না, আমাদের বিল্ডিং এর নয়। না, কেউ জানে না? ঠিক আছে, না, আপনারা জানি না। ওদিকে যান, দাঁড়িয়ে যান। ঠিক আছে স্যার। বিবেক, মনে হয় লোকটা এই বাইকে এসেছিল আমাদের পেছনে পেছনে। হ্যাঁ, ও ডিকি, দেখো তোর ভেতরে কি। বন্দুক রাখার বক্স। তার মানে হলো যে ওই লোকটা এই বাইকে এসেছিল আর এর ভেতরে গান নিয়ে এসেছিল বাবুকে মারার জন্য। একটা কাজ করো বিবেক, আর আরটিও অফিসে ফোন করে জানো যে এই বাইকের মালিক কে আর থাকে কোথায়।
সচিন, ঘরের প্রত্যেকটা কোণা ভালো করে দেখবে। এখান থেকেই ওই লোকটার পরিচয় পাওয়া যাবে। এ তো বলিপুর টাইমস দেখছি। 15 জুলাই 2008। এটা সেই লোকটাই নয় তো? হ্যাঁ সচিন, এই লোকটা ওখানকারই। এই দেখো, ফটো বেরিয়েছে ওর এই পেপারে। বিজয় নাম ওর, চ্যাম্পিয়ন শুটার একটা। চোখ বন্ধ করে নিশানা লাগাতে পারে। এই জন্য বাবুর ওপর অত দূর থেকেও গুলি চালায়। শার্প শুটার যে। কে তোমরা? ভিতরে কি করে এলে? এত চেঁচালে তলপেটে ব্যথা হয়ে যাবে তোর। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? তোর নাম কি? আমার নাম সুমেশ, এখানকার প্রতিবেশী। বাইরে থেকে দেখলাম দরজা খোলা, তাই দেখা করতে চলে এলাম। ও 3-4 দিন ধরে বাড়ি ফেরেনি না, তাই। আর ফিরবেও না। তার মানে? কিছু হয়নি। তুই এটা বল, আমাদের এই বিজয় কতদিন ধরে আছে এখানে? প্রায় 6 মাস ধরে। প্রথম তো ওর কাছে কোনো কাজ ছিল না, তারপরে একদিন হঠাৎ অনেক টাকা নিয়ে চলে এল। আরও বলতে লাগলো যে ওর শিল্পের কদর দেওয়ার একটা লোক কেউ পেয়ে গেছে। কে ওর এই ভক্ত যে এত টাকা দিয়েছে ওকে? নামটা তো বলিনি আমাকে। আচ্ছা, ওর কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে আসছো এখানে? কোনো মহিলা, মানে ওর কোনো গার্লফ্রেন্ড? না স্যার, কেউ আসেনি। আচ্ছা, তোর কাছে ওর মোবাইল নাম্বারটা আছে? হ্যাঁ, দিচ্ছি স্যার। লাইফ হসপিটাল। স্যার, কেউ এত বড় হসপিটাল থেকে বারবার বিজয়কে ফোন কেন করবে? দেখছি, চলো। এক্সকিউজ মি, বলুন। 109899, এটা এখানকার নাম্বারই তো? হ্যাঁ, এটা আমাদের এখানকারই ল্যান্ড নাম্বার। আর আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি এখানে? আপনি আমাদের এটা বলুন যে নাম্বারটা এর মধ্যে কোনটা? এই নাম্বারটা তো ডক্টর সুমিতের কেবিনের। ডক্টর সুমিতের কেবিনের নাম্বার? কোন দিকে ওনার কেবিনটা? এদিক থেকে বাদিকে গিয়ে সামনেই ওনার কেবিন। থ্যাংক ইউ। স্যার, আমরা ড্রাগ সাপ্লাইকারীদের খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু এখানে হাসপাতালে চলে এলাম। ঠিক সেই রকমই হিলওয়ালা স্যান্ডেল আর পারফিউমটাও মনে হচ্ছে সেই রকমই প্রায়। কি হলো স্যার? আরে, বিল্ডিংয়ে লিফটের পাশে যে মেয়েটাকে দেখেছিলাম আমি, তার পায়েও এইরকমই স্যান্ডেল পরা ছিল, আর পারফিউমের গন্ধটাও প্রায় এরকমই ছিল। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমি আপনাকে আগে কোথাও দেখেছি। মনে হয় আপনি ফিল্ম খুব দেখেন। এই ডায়লগটা না অনেক পুরনো হয়ে গেছে। না না, সে ব্যাপার নয়। আমি ফিল্মি মানুষ নই, আমি সাধারণ মানুষ। আমি সিআইডি অফিসার ইন্সপেক্টর দয়া। আই এম সো সরি। বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? ডক্টর সুমিতের ব্যাপারে কিছু বলতে পারবেন আপনি আমাদের? কিছু না, অনেক কিছু বলতে পারবো। ডক্টর সুমিত। আপনি ডক্টর সুমিত নাকি? হ্যাঁ। এতে এত মাথা ঘুরে যাওয়ার কি হলো? না, আমি ভেবেছিলাম যে ডক্টর সুমিত কোনো ছেলে হবেন। কেন? মেয়েদের নাম সুমিত হতে পারে না নাকি? না, অবশ্যই হতে পারে, কেন হবে না? আপনি একটু এই ফটোটা দেখুন। আপনি কি একে চেনেন? এটা তো বালিপুরে শুটিং চ্যাম্পিয়ন বিজয় তো না এটা? একদমই একদমই। আচ্ছা, আমরা কি জানতে পারি বিজয়ের সঙ্গে আপনার কিরকম সম্পর্ক ছিল? নিজের কিডনি বিক্রি করতে এসেছি। কি? কিডনি বিক্রি করতে এসেছিল? হ্যাঁ, বেচারার টাকার খুবই প্রয়োজন ছিল, কিন্তু আমি পরিষ্কার না করে দিয়েছি, কারণ আমাদের এখানে কিডনি কেনা বেচা হয় না। আই সি। জানি না কেন এই ধরনের লোকরা আমাদের হসপিটালে নাম বদনাম করছে। আচ্ছা, এমনটা তো নয় যে সত্যি সত্যি এখানে কিডনি বেচাকেনা করা হচ্ছে আর আপনি কিছু জানেন না? এই হসপিটালটা কিন্তু আমার বাবার। এখানে যা যা হয় আমি সব জানি। আপনার সঙ্গে বিজয়ের দ্বিতীয়বার কবে কথা হয়? ওটা বিজয়ের সঙ্গে আমার প্রথম এবং শেষ কথা। না না, আমি বলছি ফোনে তো কথা হতে পারে না? না, আমি ওর সঙ্গে ফোনে কেন কথা বলবো? তাহলে আপনার কেবিন থেকে গত পরশু বিজয়কে 3 বার ফোন কে করেছিল? আমার কেবিন থেকে? এটা কি করে হতে পারে? শুধু পরশু না, 1 সপ্তাহ আগে আর 10 দিন আগেও আপনার কেবিন থেকেই বিজয়কে ফোন করা হয়েছিল। 10989999। এটা কোথাকার নাম্বার? আপনার কেবিনের নাম্বার না? হ্যাঁ, কিন্তু
আমি কোনো কথা বলিনি বিজয়ের সঙ্গে। কাল দুপুর 3টের সময় আপনি কোথায় ছিলেন? আমি একটা হোটেলে ছিলাম, একটা মেডিকেল কনফারেন্স ছিল। মেডিকেল কনফারেন্স? কাদের সাথে? ফরেন্স থেকে কিছু লোকজন এসেছিলেন। ঠিক আছে, ওদের সঙ্গে আমরা দেখা করতে চাই। ওনারা তো নিজেদের দেশে ফিরে গেছেন। চলে গেছে? ঠিক আছে, আপনি কেবিনে যান। থ্যাংক ইউ। বিবেক, এর ওপরে নজর রাখতে হবে। স্যার, আজ 5 দিন আমরা লাগাতার ডক্টর সুমিতের উপরে নজর রেখেছি, কিন্তু এখনো তো কোনো কিছুই হাতে এলো না স্যার। দেখো দয়া, এরকম হয়নি তো যে আমরা সুমিতের ওপর নজর রাখছি অথচ খুনি অন্য কেউ? স্যার, আমার কিন্তু এখনো মনে হচ্ছে স্যার ডক্টর সুমিত গন্ডগোলের মহিলা স্যার। কিন্তু দয়া, আমরা তো ফোনটা ট্যাপ করেছি। হ্যাঁ স্যার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি স্যার। আমার মতে বলে আমরা ওকে গ্রেপ্তার করে নিই আর ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি স্যার। না 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 দয়া, কোনো একজন বড় হসপিটালের ডাক্তারকে আমরা এইভাবে প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে পারি না। স্যার 1 মিনিট স্যার। কি হয়েছে দয়া? হ্যাঁ স্যার, ওই গন্ধটাই পাচ্ছি স্যার। স্যার, ওই পারফিউমের গন্ধটাই পাচ্ছি যেটা আমি ওই লিফটের পাশে পেয়েছিলাম। আর হসপিটালেও এই ধরনেরই পারফিউম ব্যবহার করেছিলেন ডক্টর সুমিত। দয়া, বাড়িটাকে ভালো করে চেক করো। এই সুমিত হয়তো ওই বাড়িতেই আছে। না স্যার, বাড়িতে তো কেউই নেই স্যার। কেউ নেই? তাহলে ওই পারফিউম একটাই হতে পারে দয়া। ওই সুমিত তোমার বাড়িতে গিয়েছিল যখন তুমি বাড়িতে ছিলে না। কিন্তু স্যার, আমরা তো কন্টিনিউ ওর উপরে নজর রেখেছি। ও যদি এখানে আসতো তাহলে আমি বা সচিন কেউ তো জানতে পারতো স্যার। ঠিক আছে, কিন্তু তুমি সাবধানে থাকবে দয়া। আমি বিবেককে ফোন করে বলছি যে লাইফ হসপিটালে গিয়ে গত 1 দিনে যতগুলো অপারেশন হয়েছে সব লিস্ট যেন আমার কাছে এনে দেয়। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। সাবধানে থাকবে। স্যার, আপনি আরে না 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 দয়া, দয়া না, শুয়ে থাকো। আঘাতটা এখনো পুরো সারেনি। খুবই অল্প আঘাত স্যার। এইটুকু আঘাতেই যদি বিছানায় শুয়ে পড়ি তো সিআইডি অফিসারের ডিউটি কি করে করবো স্যার? না, রক্ত অনেকটাই বয়েছে।
আর ওদের এই রক্তের মূল্য চোকাতে হবে। যতক্ষণ আমার সঙ্গে তোমার মতো একজন বন্ধু আছে অভিজিৎ, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একটা কথা অভিজিৎ, দয়াকে কেউ ভয় দেখাতে চেয়েছে, ওকে কেউ মারতে চায়নি। এই জন্যই তো ওরকম ছোট বোম সেট করেছিল। এই বিস্ফোরণের পেছনে একজন মহিলা আছে স্যার। অজ্ঞান হওয়ার আগে আমি নিজের চোখে ওই মেয়েটার স্যান্ডেলের হিল দেখেছিলাম, একদম সেই রকম স্যার যেমনটা আমি লিফটের পাশে মেয়েটার পায়ে পেয়েছিলাম। আমার সম্পূর্ণ বিশ্বাস এটা ওই ডক্টর সুমিতের কাজ স্যার। স্যার, তা স্যার এখন আপনি কেমন আছেন? ঠিক আছে বিবেক, তুমি আসছো কোথেকে? স্যার আমি লাইফ হসপিটাল থেকে আসছি। একটা চমকে যাওয়ার মতো কথা জানতে পেরেছি স্যার। কি বলো? এই দেখুন স্যার, গত 3 মাসে এই হাসপাতালে 12 জন রুগী কোমায় চলে গেছে স্যার। কেউ জানতেও পারেনি স্যার। 3 মাসে 12টা পেশেন্ট কোমাতে চলে গেছে? কি রোগ ছিল তাদের? স্যার আমি এই রুগীদের পরিবারের সঙ্গে কথা বলেছি স্যার। ওনারা এটা বলেছেন যে তেমন কোনো রোগ ছিল না ওদের, কিন্তু ডক্টর কোনো না কোনো বাহানা করে ওদের সবাইকে অপারেশন করে, আর তার ঠিক পর থেকেই প্রত্যেকটা পেশেন্টই কোমাতে চলে যায়। বড় আশ্চর্য ব্যাপার। স্যার এর থেকে আশ্চর্য ব্যাপার এটাই যে এই 12 জন রুগীর অপারেশন থিয়েটার নাম্বার 2-তে হয়েছে। কি? অভিজিৎ, একটা কাজ করো, ওই হসপিটালে যাও, খোঁজ নাও যে ওখানে কি হচ্ছে। ঠিক আছে স্যার, আমি কিছু প্ল্যান করছি। হ্যাঁ ফেডরিক, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো। হ্যাঁ আমরা আসছি। ওকে। ফেডরিকের ফোন ছিল, বলছিল বাবুর যখন তখন জ্ঞান ফিরে আসতে পারে। বিবেক, আমরা যাই, চলো। স্যার আমি যাবো স্যার। আরে তুমি উঠছো কেন? স্যার কাজের মধ্যে থাকলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তাহলে চলো। কোথায় আমি? দেখে তো হসপিটালই মনে হচ্ছে। সিআইডি লোকগুলো দেখছে এখনো চিপকে রয়েছে। কুম্ভকর্ণর মতো অঘরে ঘুমাচ্ছে। ডাক্তারবাবু তো বলেছিলেন যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরবে। হ্যাঁ স্যার, অ্যাডমিট করিয়ে নিয়েছে স্যার ডক্টর। এখন দেখি কবে থেকে ওনারা ট্রিটমেন্ট শুরু করেন। হ্যাঁ ঠিক আছে স্যার, খেয়াল রাখবো। তোমার আচ্ছা বাবু, তোমার নাম কি? সুনীল। কি হয়েছে ওর? জানি না, একদম ঠিক ছিল, হঠাৎ করে বমি করতে শুরু করলো। তো ডক্টর কি বললো? ওনারা বলছেন যে কি হয়েছে বোঝা যাচ্ছে না এখনো, ওকে অপারেশন করতে হবে। অদ্ভুত কথা, রোগ ঠিক করতে পারছে না আর অপারেশন করতে হবে? কিসের জন্য অপারেশন করতে হবে? সে ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারবো না। আমি শুধু চাই যে আমার ছেলেটা যেন ঠিক হয়ে যায়। কবে হবে অপারেশনটা? আগে আজ রাত 11টায়। তুমি বিশ্রাম করো। গন্ডগোল মনে হচ্ছে, রোগের ঠিক নেই আর অপারেশন করতে চলেছে, সেটাও আজ রাত 11টায়। আমি একটু চেক করে আসি কোন অপারেশন থিয়েটারে এই অপারেশনটা হবে। তো কেমন আছে এখন শরীর? সব ঠিক আছে? আমার মনে হচ্ছে কি খবর মিস্টার মেহরা?
আরে তুমি বসে আছো কেন? বাস এমনি। নেন শুয়ে পড়ুন, চেক আপ করতে হবে। আচ্ছা, শুয়ে পড়ুন। পেটে ব্যথা আছে? না। হার্টবিট তো দেখছি থেমে থেমে চলছে। শোনো, একে একটা ওষুধ দিয়ে দাও। যতক্ষণ না কমপ্লিট চেক আপ হচ্ছে ততক্ষণ হার্টটা ওনার ঠিক মতো চলবে। বুঝতে পারি। হ্যাঁ, এক সেকেন্ড, এটা দাও তো। দুপুরবেলা দিয়ে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি ঠিক তো হয়ে যাব না ডক্টর? আমাদের হসপিটালে যেই আসুক না কেন সে সুস্থ হয়েই ফেরে। লম্বা লম্বা শ্বাস নাও বাবা। আরো বড় করে শ্বাস নাও, আরো বড় করে। ব্যথা হচ্ছে? ওকে একটা ওই ক্যাপসুলটা দিয়ে দাও না। ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? সার্জারি করাতে হবে বলে কিছু ওষুধ দিলাম, সব ঠিক আছে। ওকে ডক্টর। চলো। একটা হাত ছাড়িয়ে বেরোলাম, আরো 3টে এসে গেল। অ্যাপেন্ডিক কি? বাবু পালিয়ে গেছে? আরে কিন্তু তুমি কোথায় ছিলে? আচ্ছা ঠিক আছে, বাবু পালিয়ে গেছে, চলো গিয়ে দেখি। ওই তো স্যার পালাচ্ছে। আরে মাই গড, কি হলো? এই ওঠ বাবু। বাবু বলো, এই কে তোমাকে ছুরি মেরেছে? ডক্টরকে ডাকো বিবেক, যাও। কে মেরেছে? বাবু, যাদের হয়ে তুমি কাজ করো ওরাই তোমাকে এই ছুরি মেরেছে। বলো কে ছিল সে? কি বাবু? বাবু বাবু আচ্ছা বাবু বলো, 17, 11, 53 এটার মানে কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো বাবু। সতেরোই জুন স্যার? 17 জুন তো আজকেই স্যার। হ্যাঁ 17ই জুন, তার মানে দয়া আজ কিছু হতে চলেছে। কিন্তু কি বাবু, কি হতে চলেছে আজ? এ তো মারা গেছে স্যার। মারা গেছে? মোবাইলটা কোথায়? মোবাইলটা কোথায়? মোবাইলটা কোথায়? অভিজিৎ, অভিজিৎ, তোমার সন্দেহ একদম ঠিক হয়েছে। সুনীলের অপারেশনও থিয়েটার নাম্বার 2-তে। তারিকা,
সারিকা, আমার কি কি হয়েছে তোমার? মাথা ঘুরছে। কিন্তু কেন? হ্যাঁ, হয়তো চলে কিছু মেশানো ছিল। এসপি স্যারকে এক্ষুনি ফোন করো, তাড়াতাড়ি। আরে ডক্টর, ডক্টর, কি হলো আমার ছেলের? আরে আমার ছেলে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আরে ডক্টর, কোথায় আছেন? আরে আমার ছেলের কি হলো? কি হলো আমার ছেলের? আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। কোথায় ব্যথা করছে? কি হয়েছে? কোথায় ব্যথা হচ্ছে? কি হয়েছে? আমার পেট খুব যন্ত্রণা হচ্ছে, অভিজিৎ, অভিজিৎ, খুব যন্ত্রণা হচ্ছে। ডক্টর আসছে, বাঁচিয়ে আসছে, নিন তুমি আমায়। কি হয়েছে ডক্টর? কি হয়েছে? এই ভগবান, ওর অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। স্ট্রেচারটা নিয়ে এসো, ওর এক্ষুনি অপারেশন করতে হবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আপনি আমার সঙ্গে চলুন, কিছু পেপার সাইন করাতে হবে। চলুন। যদি যদি এক্ষুনি না কিছু করা হয় তাহলে সুনীলও কোমায় চলে যাবে। এসপি স্যার, হ্যাঁ, এসপি স্যারকে ফোন করছি। হ্যালো, এসপি স্যার। হ্যালো, হ্যালো সারিকা, হ্যালো সারিকা, হ্যালো সারিকা, সারিকা কি হলো? সারিকা, দা কোথায় বলো তো? স্যার এইদিকে। আরে স্যার, অভিজিৎ সারিকা দুজনে কোথায় গেল? এই বেডে ছিল অভিজিৎ? হ্যাঁ স্যার, এখানেই ছিল। আরে স্যার, দুজনের কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, আরে এই শোনো ভাই একটু, এই সামনের বেডে একজন পেশেন্ট ছিল আর ওর সাথে একজন মহিলা ছিল। আপনি কি ওদের উনি দেখেছেন? তো ওখানে বেহুশ হয়ে রয়েছেন। সারিকা, 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 উঠুন। কি হয়েছে? স্যার, কি হয়েছে? তুমি কিভাবে অজ্ঞান হলে? স্যার, মনে হয় আমার মাথাতে কেউ ভারী জিনিস দিয়ে মেরেছে। তোমার মাথায় মেরেছে? কে? জানি না স্যার, আমি তোর মুখটাও দেখতে পারিনি। তাহলে অভিজিৎ ওই টাইমে কোথায় ছিল? অভিজিৎ, অভিজিৎকে তো তার আগে কেউ নেশার কোনো ওষুধ দিয়ে দিয়েছিল। মাই গড, এখন কোথায় আছে ও? কেন? ও ওয়ার্ডে নেই? না, ওয়ার্ডে ও নেই। এই মুহূর্তে ও কোথায় আছে তুমি জানো? স্যার, ওরা ওরা আজকে আরেকটা অপারেশন করবে বলেছিল, অপারেশন থিয়েটার নাম্বার 2-তে। অপারেশন থিয়েটার নাম্বার 2? ওরা হয়তো অভিজিৎকে ওখানেই নিয়ে গিয়ে থাকবে। মাই গড, দা লেটস গো। স্যার চলুন। এই হলো অপারেশন থিয়েটার। এখানে তো কেউই নেই। আরে, আপনারা কারা? সেই গন্ধ স্যার, সেই একই পারফিউমের গন্ধ। স্যান্ডেলটাও সেই রকম। কিন্তু আপনারা কারা? তোমার আপনজন। কোথায় সুনীল আর কোথায় অভিজিৎ? কোথায় লুকিয়ে রেখেছো? আমি তো জানি না। আচ্ছা সারিকা, আচ্ছা, চল ওঠ ওঠ। বল, সুনীল কোথায়? কে সুনীল? সেই ছেলেটা যার অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশন? দেখো এখনো সময় আছে। সত্যি কথা বলো, না হলে কিন্তু ফাঁসিতে ঝুলবে। আমি কিচ্ছু জানি না। আমাকে নার্স ফোন করে এখানে ডেকেছে। কোন নার্স? তাকে ডাকো। আমি তো ওকেই খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। আবার একটা মিথ্যে কথা। প্রথমে বিজয়কে খুন করলে, তারপরে আমাকে মারার চেষ্টা করলে, আর এখন এমন ভান করছো যেন কিছুই জানো না তুমি। হ্যাঁ, এইসব আপনারা কি বলছেন? আমি কারোর প্রাণ কি করে নিতে পারি? আমি ডক্টর। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার, ওয়াচম্যানের কাছ থেকে জানতে পারলাম দুটো অ্যাম্বুলেন্স একটু আগে গেট থেকে বেরিয়েছে। দুটো অ্যাম্বুলেন্স? তার মানে একটাতে সুনীল আর একটাতে অভিজিৎ। মা, মা, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি হাত জোর করছি,
আমাকে প্লিজ ছেড়ে আরে দিন এত ঘাবড়ে আমাকে যাচ্ছ কেন please ছেড়ে বাবা দিন। বললাম না তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আগে তোমার আমাকে please কিডনিটা বার ছেড়ে দিন। করে নি মা, তারপর তুমি বাড়ি আমায় ফিরে বাঁচাও। যাবে আমায় হুম। প্লিজ ছেড়ে দিন আমি হাত জোর একজন করছি ডাক্তার হয়ে এত জঘন্য কাজ করছেন। খুব লজ্জা পাই কিন্তু আমি কি করব বলো যখন আমি দেখতে পাই যে প্রত্যেক 3 জনের মধ্যে একজনের কিডনি খারাপ আর নতুন কিডনি পাওয়াই যাচ্ছে না তখন আমি লজ্জায় আমার তখন মরে যেতে ইচ্ছে করে আমরা সবার ভালো করছি, লোকের প্রাণ বাঁচাচ্ছি, আর তুমি আমাদের বলছো আমাদের লজ্জা পাওয়া উচিত। নাও এবারে আমরা অপারেশন শুরু করে দিই আঙ্কেল আঙ্কেল আমাকে প্লিজ বাঁচিয়ে নিন শোনো, তুমি একদম ঘাবড়িও না, আমি আছি। তুমি আছো তুমি আছো আঙ্কেল আঙ্কেল আমাকে প্লিজ বাঁচান একবার আমার হাতটা তো খুলে দে, তারপর অপারেশন কর। মা বাবা আঙ্কেল আমাকে আঙ্কেল আমায় বাঁচান আঙ্কেল 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 আমাকে বাঁচিয়ে আঙ্কেল আমায় বাঁচিয়ে আঙ্কেল আঙ্কেল এই এই 1 মিনিট দাঁড়ান। আপনাদের কিডনি চাই তো? তাহলে আমার কিডনি নিন, কিন্তু এই ছেলেটাকে যেতে দিন তুই প্লিজ। বিক্রি করতে চাস কিডনি? আচ্ছা ঠিক আছে, তোরটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফ্রিতেই নিয়ে নিন, আমি বিনামূল্যে দিচ্ছি, কিন্তু এই ছেলেটাকে ছেড়ে দিন। আচ্ছা শুনুন, কত টাকা পাওয়া যায় কিডনি বিক্রি করলে? এ তো দেখছি ধান্দায় নেমে পড়েছে তাহলে তুমি আমাদের ব্যবসাতে পার্টনার হতে চাও তাই তো হ্যাঁ হ্যালো, আমি শুধু এটা দেখতে চাই যে কত টাকায় তোমরা তোমাদের আত্মা বিক্রি করতে চাও, কত টাকায়? হ্যাঁ একটা কথা তো তোমাদের বলতে আমি ভুলে গেছি। কি? বাবুর পকেট থেকে আমরা কোড পেয়ে গেছি 17-11-53। সিআইডি সবাই এটা কিন্তু জানে। 17 জুন রাত 11টার সময় মার আইল্যান্ডে 53 নম্বর বাংলোয় তোমরা অপারেশন করতে চলেছো। অভিজিৎ এখন মাড আইল্যান্ডে আছে, বাংলো নাম্বার 53-তে। সিআইডি যে কোনো সময় এখানে পৌঁছে যাবে, যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে সিআইডি। যদি তোমাদের সিআইডি দের মাথায় এতটা বুদ্ধি থাকতো না, তাহলে তোমাদের কবেই ধরে ফেলতে। কিন্তু না, আমরা সিআইডির থেকে অনেক বেশি চালাক আর অনেক বেশি বুদ্ধিমান। মাড আইল্যান্ডে চলো। এই ছেড়ে দাও, ওকে। কি করছো তুমি? ছাড়ো। আরে এসব কি হচ্ছে কি এই দাঁড়াও দাঁড়াও এই সারিকা, বাচ্চাটাকে সামলাও। ওর কিডনি বের করে নেয়নি তো? না, বের করতে পারেনি। সুমিত? এ সুমিত বলে তাহলে এও সুমিত? এই চক্করটা কি? বাবা, এসব কি? ওনারা কি সত্যি কথা বলছেন? হ্যাঁ এটা সত্যি যে আমি কিডনি চুরির ব্যবসা করি। বাবা, তুমি আমাকে কখনো বলনি কেন যে আমার একটা যমজ বোন আছে? আমি যদি তোমাদের বলে দিতাম তাহলে কাজটা আমি কি করে করতাম? আমি চেয়েছিলাম যে তুমি আমার সব কাজের সঙ্গী হওয়ার, ও মানুষের সামনে ভালো সেজে থাকুক। তুমি মানুষ নও, তুমি একটা রাক্ষস। একজন বাবা হয়ে কেউ নিজের মেয়ের সঙ্গে এরকম কি করে করতে পারে? হয়তো একজন বাবা হয়ে তার মেয়ের সাথে এমন করতেই পারে না, কিন্তু
তোমরা দুজন আমার নিজের মেয়ে নও, আমি তোমাদের দত্তক নিয়েছি। তুমি বাবা নাকি বিষাক্ত সাপ? তোমার মতো মানুষের তো নরকেও ঠাঁই হবে না, বুঝেছো? নিয়ে যাও ওদের। চলো। চলো। এদের পাপের সাজা তো এবার আদালত ঠিক করবে। প্লিজ আমার বোনকে নিয়ে যেও না। ও যা করেছে সবকিছুই লোকটার কথায় করেছে। ও যা যা শিক্ষা পেয়েছে ও সেটাই করেছে। শেখো তুমি তোমার মেয়ের থেকে, কিন্তু সম্পর্কের মূল্য তুমি কি করে বুঝতে পারবে? আমি একজন খুনি, আর একজন খুনি তার শিক্ষা যেখান থেকেই পাক না কেন, এতে ওর শাস্তিটা কমে যাবে না। আমি নিজেকে আইনের হাতে তুলে দিচ্ছি। ও আমাকে এইখানে দেখা করতে বলেছিল। এইখানে ধোবি খাটে? হ্যালো, কোথায় আছো? তুমি আমাকে বলেছিলে যে আমাকে সাহায্য করবে। আমি এসে গেছি। হ্যালো, অদ্ভুত ব্যাপার, কেউ তো আওয়াজই দিচ্ছে না। হ্যাঁ, কি করব? ইয়েস, ওই দিক থেকে আওয়াজ আসছে ফোনটার। What? না 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 না, আমি যেটা বলছি কোনো বাহানা করলে চলবে না। দেখুন, আপনাকে বিয়েতে আসতেই হবে। এই বিয়ে তো আর বারবার হয় না। এই শোন না, তুই না এটা ভালো লাগ, এটা পরে নে। এইটা পরে তোকে একদম রাজকুমারীর মতো দেখাবে। রাজকুমারী? আন্টি, এখন রাজকুমারী রাজকুমারী হয় না। হ্যাঁ, তাও আমি পরে দেখছি। ছি, এটা একদম ওল্ড ফ্যাশনে। আরে? এটা আমার একদম পছন্দ না। জিয়া, এটা ওল্ড ফ্যাশন হোক বা নিউ ফ্যাশন, কিন্তু তোকে এটা পরতেই হবে। ধর এটা আর পর। তুমি জানো, মেয়েদের বিয়েতে নতুন আনানো হয় সবকিছু। হয়তো আনানো হয়, কিন্তু এই পরিবারের এটাই তো রীতি রেওয়াজ যে কাপড় জামা আর গয়না আগে পরা হয়েছে, নতুন বউকেও সেটাই পরতে হবে। হতে পারে সেটা পুরনো ফ্যাশন, কিন্তু আঙ্কেল, এটা তো অনেক পুরনো রীতি রেওয়াজ না? দেখো বাবু, তোমার দিদাও এটাই পড়েছিল, তারপর তোমার মা এটাই পড়েছিল, আর তাই তোমাকেও এটাই পড়তে হবে, বুঝেছো? আর এখন দেখো, মুখ গম্ভীর করে কোনো লাভ নেই। যেটা বংশ পরম্পরায় চলে আসছে সেটা তো তোমায় মেনে নিতেই হবে। জিয়া, বিয়ে অবধি তো ব্যাপার। তুই শুধু বিয়ে পর্যন্ত এটা পরবি, পরে বরং এটা চেঞ্জ করে নিস। ওকে? তোর জামা কাপড়গুলো আমি ড্রাই ক্লিনে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ওগুলো আসবে। নাও, কাপড় জামা লন্ড্রি থেকে ড্রাই ক্লিন হয়ে এসে গেছে। দেখ কত ভালো হলো, তোর কাপড়ও চলে এসেছে। এবার তাড়াতাড়ি করে বংশের হারটা পরে নে। হ্যাঁ, কিন্তু 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 কিছু নয়, বস এখানে। এই দেখ কি সুন্দর দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে না একদম রাজকুমারীর মতো? ম্যাডাম, তাড়াতাড়ি আসুন এখানে। কি হয়েছে? এই ড্রেসটা লন্ড্রিতে কবে দিয়েছিলেন?
আমি তো এটাকে আগে কোনোদিন দেখিনি। এটা আবার কোন ড্রেস? দেখ তো একটু। এতে তো কোনো ট্যাগও লাগানো দেখছি না। মনে হচ্ছে ভুল করে এটা এখানে চলে এসেছে। এই লন্ড্রি লোকগুলো না সব সময় উল্টো পাল্টা জামা কাপড় পাঠায়। দেখো আবার অন্য কারো জামা কাপড় পাঠিয়েছে। দাঁড়াও, আমি ফোন করে লন্ড্রি ব্যাটার খোঁজ নিচ্ছি, যার তার কাপড় পাঠিয়ে দেয়। তোমার হাতে এটা কি লেগেছে? এই এই রংটা কিসের? মনে হচ্ছে ডাই লেগেছে, কাপড় ভালো করে শুকায়নি তো। এই ভৈরবকে দেখেছো? আজকের পর ওকে দিয়ে কাপড় আর ধোয়াবই না। এরকম যদি করতে থাকে তাহলে তো আমার দোকান বন্ধই হয়ে যাবে। কোথায় গেল ভৈরবটা? আরে ভাই শোনো, ভৈরব কোথায়? আমি কি ভৈরবের পেছনে দৌড়াচ্ছি নাকি? আমি কি করে জানবো ও কোথায়? তুমি ভৈরবের সাথে থাকো না? হ্যাঁ, তো তো আবার কি? তাড়াতাড়ি বলো, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আরে দাদা, আমি ওকে দেখিনি। একটু এদিকে শোন। কি হয়েছে? ভৈরবকে দেখেছিস কোথাও তুই? কাল রাতে তো এখানেই ছিল, বলছিল কি কাচাকুচি কিছু বাকি আছে সেটা শেষ করতে হবে। ভৈরব, ওই ভৈরব! ভৈরব স্যার, মনে হচ্ছে আজকে আসেইনি। দেখছি আমি, ভালো মানুষের দিনই নেই এখন। কত বড় একটা লোকসান করে দিল আমার। আরে স্যার, এই হলো ভৈরবের কাজের জায়গা। আরে এসব কি? আরে এটা কি? কি এটা? আরে এসব কি? আরে ভৈরবের এখানে এসব কি? আরে বাবা রে! লাশ। এটা তো ভৈরব। সাবধানে। রাখো রাখো, এখানে রাখো। প্যাট্রিক, দেখো তো একটু ওদিকে কিছু পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি। হ্যাঁ, গুলি একেবারে সামনে থেকে সোজাসুজি মেরেছে। একটু ঘোরাও তো দেখি, দেখি গুলিটা এপড়ে পড়ে মেরেছে কিনা। স্যার গুলির আর তো কোথাও চিহ্ন নেই, মনে হচ্ছে গুলিটা ভেতরেই আছে। স্যার, হ্যাঁ প্যাট্রিক, এদিকে আসুন স্যার। কি? এই দেখুন স্যার, অনেক পোশাকেই রক্তের দাগ লেগে আছে। এই দেখুন। হ্যাঁ, প্যাট্রিক, গুলি সামনে থেকে মেরেছে, তাও আবার সোজাসুজি। এর একটাই মানে দাঁড়ায় যে ভৈরব খুনিকে খুব ভালো করে চিনতো। খুনিকে চিনতো ভৈরব। ও প্রথমে এখানে দাঁড়িয়েছিল, কথাবার্তা চলছিল, ঝগড়া হয়েছিল, আর খুনি গুলিটা সোজা ওর বুকে মেরেছে। একটা কাজ করো তোমরা দুজনে, এই ধোবি ঘাটের প্রতিটা জায়গা ভালো করে দেখো, প্রতিটা জায়গা সূক্ষ্ম করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। যা। তুমি তুমি এসেছিলে না ভৈরবকে খুঁজতে? ইয়েস 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 স্যার। কেন, কি জন্য খুঁজতে এসেছিল ওকে? স্যার, এ একটা ভুল পোশাক পাঠিয়ে দিয়েছিল, আর যখন এখানে এলাম তখন ওর লাশ দেখতে পেলাম। তোমাদের মধ্যে অনেক লোক এখানে ভৈরবের সঙ্গে কাজ করতো, তাই না? কেউ জানো কি যে ভৈরবের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া হয়েছিল? হ্যাঁ স্যার, কাজ তো অনেকেই করে, কিন্তু ভৈরবের সঙ্গে কারোর আজ পর্যন্ত ঝামেলা হয়নি। শেষবার কখন দেখেছো ভৈরবকে? হ্যাঁ, কখন দেখেছো শেষবার? কাল সন্ধ্যেবেলায় দেখা হয়েছিল, বলছিল অনেক কাজ আছে, আজ এসেই করব। জানি না। কালকে সন্ধ্যায় দেখা হয়েছিল? হ্যাঁ।
স্যার হ্যাঁ কাজল, স্যার দেখুন স্যার, রক্ত। মনে হচ্ছে গুলিটা লাগার পরে ভৈরব পালাবার চেষ্টা করেছিল, কিন্তু খুনি ওকে ধরে ফেলে আর ওখানে নিয়ে গিয়ে ফেলে দেয়। এটা কি? কাপড়ের রং গলে যাচ্ছে। ময়লা না হতেই শুকনো কাপড়কে ধুতে দিয়েছে কেন? এটার কি কারণ হতে পারে? নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। আচ্ছা, কি এই কাপড়ে ভৈরবের মৃত্যুর সঙ্গে কি কোনো যোগসূত্র আছে? সারিকা, আমার সন্দেহ একদম ঠিক। ওই ধোবি ঘাটে রক্ত দিয়ে কাপড় রং করা হয়, রক্ত দিয়ে। স্যার স্যার এটা ধোবি ঘাট না শ্মশান? জানি না, এখন তো সিআইডি টিমকেই জানতে হবে যে ওই ধোবি ঘাটে কি আছে আর কি নেই। সেটা আমরা খোঁজ নিয়েই নেবো ডক্টর সালুকে। আরে এই স্ট্রেচারটা খালি কেন? বস, এই স্ট্রেচার তোমাদের জন্য এখানে অপেক্ষা করছে। এই সব বলছেন? হ্যাঁ, তার মানে আমরা ওখানে শোবো নাকি? আপনি আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন? আমি এরম কখন বললাম? তুমি এই আগুনের মধ্যে ঘি ঢালার চেষ্টা করো না। না মানে আপনার কথার আর কি মানে হতে পারে তাহলে? এই স্ট্রেচারটা সেই লোকটার জন্য অপেক্ষা করছে যাকে হয়তো তোমরা ধোবিঘাটে ছেড়ে এসছো। স্যার মনে হচ্ছে যে সালুকে স্যার আজ কোনো অন্য দুনিয়ায় আছেন। হ্যাঁ, যে লাশটা সামনে দেখতে পাচ্ছেন না, এটা আমরা ধোবিঘাট থেকেই এনেছি। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এই লাশটার কথা বলছি না, আমি সেই লাশটার কথা বলছি যে লাশটার রক্তের নমুনা তোমরা আমার কাছে এনেছো। আর এই রক্ত এই লাশটা নয়, ওই রক্ত কোনো মহিলা। কি? রক্ত ভৈরবের নয়? না, এই ভৈরবের রক্ত নয়। ডিএনএ রিপোর্ট সেই কথাই বলছে। এটা বলতে পারবো না যে সেই মেয়েটি বেঁচে আছে না মারা গেছে, কিন্তু রক্তটা মহিলারই। আচ্ছা আচ্ছা, তাহলে এই স্ট্রেচার আপনি ওর নাম করে রেখেছেন। কিন্তু ডক্টর সালুকে, ধোবিঘাটে না আমরা কোনো আহত মহিলাকে পেয়েছি আর না কোনো মহিলার লাশ। আরে এসব আমি কিছু জানি না বস, আমি তোমাদেরকে সেইটাই বলছি যেটা আমি টেস্টে পেয়েছি। আরও একটা ব্যাপার জানা গেছে, এই যে ড্রেসটা আপনারা এনেছেন ধোবিঘাট থেকে, এটাতেও ওই মহিলারই রক্ত লেগে আছে। এটা তো ওই রক্তই লেগে? হ্যাঁ, যে জলে এই ড্রেসটা ডাই করা হয়েছিল সেই জলেও ওই রক্তই মেশানো ছিল। স্যার, একটা অন্য সম্ভাবনাও আছে, বলবো? বলে ফেলো, বলো। স্যার, এরকমও তো হতে পারে যে ওই মহিলাই ভৈরবকে খুন করেছে, আর খুন করার সময় সে নিজেও আহত হয়, আর এই রক্তটাও তারই হয়তো। আরে হ্যাঁ, এটা হতে পারে। ঠিক আছে, এর তো হলো ধোবিঘাটে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। ওখানে গেলেই জানা যাবে ওই মহিলা জীবিত রয়েছে নাকি মৃত। আর এই সিআইডি লোকেরা আবার চলে এসেছে। আরে এটা তো খুনের ব্যাপার, যতক্ষণ না খুনিকে পাওয়া যাচ্ছে এরা এভাবেই বারবার এখানে আসবে। তুমি এমন করে বলছো জানো সবকিছুই তুমি জানো। আরে আমি কি, এটা তো সবাই জানে। রে কাজল, খোঁজো, দেখো কোথায় আছে ওই মহিলা। হয়তো ও কিছু লুকিয়ে রেখেছে। হ্যাঁ, চলো।
শুনুন, আপনারা কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখুন, কারণ তদন্ত যতক্ষণ না আমাদের পুরো হচ্ছে আপনারা কেউ কাজ করবেন না। সেই মহিলাকে মেরে আবার জলের মধ্যে চুবিয়ে রাখেনি তো? কি হয়েছে স্যার? আমরা একটা লাশ খুঁজছি, আরো একটা লাশ। লাশ? আগে হ্যাঁ, একজন মহিলার লাশ, খুন হয়েছেন তিনি, আর সেটাও এখানে। তার মানে কি একটা মহিলারও খুন হয়েছে? দুটো খুন? হ্যাঁ, দুটো খুন। কোন মহিলার খুন হয়েছে স্যার? সেটা তো তোমরা বলতে পারবে, কারণ তোমরা বলবে, তোমরা এখানে কাজ করো, তাই না? আমরা কি করে বলতে পারবো? তোমরা বলো খুন এখানে হয়েছে, তোমরা বলো। স্যার, স্যার হ্যাঁ। এ দেখুন স্যার, রক্ত এদিকেও রয়েছে। স্যার, এই রক্তের দাগটা তো দেখছি বাইরের দিকে যাচ্ছে। হ্যাঁ ফেডরিক, তার মানে হলো লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ফেডরিক, দেখো তো ওই দিকটা। এই যে ভাই, শোনো এদিকে। হ্যাঁ স্যার। এখানে যত টেম্পো আর ঠেলাগাড়ি আছে সবই কি এখান থেকে রোজ কাপড় নিয়ে যায়? হ্যাঁ স্যার। রাত্রিবেলা এখান থেকে কোনো টেম্পো বা ঠেলাগাড়ি বেরিয়েছিল? না স্যার, এখান থেকে তো বিকেলবেলায় টেম্পোগুলো বেরোয় পরের দিনকে কাস্টমারকে কাপড়গুলো দেওয়ার জন্য। কাজল, একটা কাজ করা যাক, এই সমস্ত টেম্পো আর ঠেলাগাড়িগুলো ভালো করে চেক করি। প্রতিটা কাপড়ের বোঝকা খুব ভালো করে চেক করা যাক। স্যার, 1 মিনিট ঠিক আছে, স্যার। দাঁড়াও। রক্ত। কাজল, কি হয়েছে স্যার? এই টেম্পোর মধ্যে লাশ আছে, খোলো এটাকে। স্যার, এটার মধ্যেই লাশ আছে। খোলো তো দেখি। দেখেছ, একেও গুলি মেরেছে। কিন্তু স্যার, ওর মুখে লাল রং লেগে আছে কেন? ডাইয়ের কারণে। একেও রঙ্গোলা জলে চুবিয়ে রেখেছিল। আচ্ছা দেখো তো, পকেটে কিছু পাও কিনা।
স্যার ওর ঘড়িটাকে দেখুন, এটা তো চলছে। তাহলে স্যার এখনের সময় থেকে পুরো 10.5 ঘন্টা লেট আছে এটা। ও, তার মানে এই মহিলা হয়তো বাইরে কোথাও থেকে এসেছে আর এখানে ইন্ডিয়া আসার পরে টাইম জোন চেঞ্জ করতে ভুলে গেছিল। যদি স্যার এই মহিলা বাইরে থেকে এসে থাকেন, তাহলে এখানে কি করতে এসেছিল? কার সাথে দেখা করতে এসেছিল? হয়তো এই মহিলা ধোবিঘাটে ভৈরবের সাথে দেখা করতে গেছিল আর সেখানেই এদের দুজনকে কেউ গুলি করে দিয়েছে। কিন্তু স্যার গুলিটা কি করতে পারে? দুজনকে গুলি করে মারা হয়েছে। হ্যাঁ অভিজিৎ, দুজনের খুন হয়েছে তো গুলি লেগেই, কিন্তু দুটো বন্দুক আলাদা আলাদা। এই ভৈরবকে একটা বন্দুক দিয়ে মারা হয়েছে আর এই মহিলাকে অন্য একটা বন্দুক দিয়ে মারা হয়েছে। আর এই দুটো বন্দুক ঠিক এই রকম ধরনের। দুটো খুন, দুটো আলাদা আলাদা বন্দুক, একটা .22 ক্যালিবারের আর অন্যটা .33 ক্যালিবার। এক্স্যাক্টলি। আর এই .22 ক্যালিবারের গান দিয়ে এই ভৈরবকে মারা হয়েছে, আর এই .33 ক্যালিবারের গান দিয়ে মহিলাকে মারা হয়েছে। এটাই ইঙ্গিত করছে যে এই খুন আলাদা আলাদা ব্যক্তিই করেছে, কারণ খুনি খুন করার জন্য দুটো বন্দুক কেন ব্যবহার করবে? সে তো একটা বন্দুক দিয়েই মারতে পারতো দুজনকে। এমনও তো হতে পারে অভিজিৎ যে এই ভৈরব আর এই মহিলা একে অপরকে মারার চেষ্টা করছিল, আর এদের মধ্যে যে বেঁচে গিয়েছে তাকে কোনো তৃতীয় জন গুলি মেরে দিয়েছে। হতে পারে, কিন্তু এই মহিলা ওইখানে ভৈরবকে খুন করার জন্য গিয়েছিল। স্যার, এই মহিলা বাইরে থেকে এসেছিলেন, ফরেন থেকে, আর সোজা গেছিল ধোবিঘাটে, আর ওখানে তাকে কেউ খুন করে দিয়েছে। এটা ঠিক বিশ্বাসযোগ্য নয় স্যার। স্যার এই মহিলার ব্যাপারে খুব তাড়াতাড়ি খোঁজ নিতে হবে, কারণ যতক্ষণ না এনার ব্যাপারে জানা যাচ্ছে এই কেস সলভ হবে না। এটা তো ঠিক কথা। এবার এই ভৈরবেরও ইতিহাস বের করতে হবে, জানতে হবে যে জামা কাপড় ধোয়ার পাশাপাশি আর কি কি কাজ করতো। স্যার, কি ভাবছেন আপনি? আমি এই কথাটাই ভাবছি ফ্রেডি, খুনি এই ড্রেসটা ওখানে ওই মহিলার রক্তে ভিজিয়েছে আর তারপর এটাকেই বিয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কেন? ওখানে কেন? ড্রেসটা রং করিয়েছিল ভৈরবী, তাহলে খুনি তো ভৈরবী হবে না? অভিজিৎ, খুনি যদি ভৈরবী হয় তাহলে ও নিজে মারা গেল কিভাবে? হ্যাঁ, খুনি কোনো তৃতীয় ব্যক্তি। দেখো, পোস্টমর্টমের রিপোর্ট যা বলছে তাতে দুজনেরই মৃত্যু হয়েছে রাত 3টে থেকে 4টের মধ্যে, কিন্তু প্রথম মৃত্যু হয়েছে ওই মহিলার। ওই মহিলার রক্ত লেগে আছে এই ড্রেসে। স্যার, হ্যাঁ সুচেন। স্যার এই দেখুন, ভৈরবের পুরো ইতিহাস বেরিয়ে গেছে। ও একজন পুরনো অপরাধী। এটা কি? কুন্দন আর ভৈরব দুজন বন্ধু ছিল। 2002 সালে এরা কারো উপর হামলা করেছিল, আর সেজন্য ওদের দুজনের জেলও হয়। আর কুন্দন এমন ভাবে কথা বলছিল যেন গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, কিছুই জানে না আদৌ। আচ্ছা, কুন্দনকে তোলা যাক, সব পরিষ্কার হয়ে যাবে। আরে ভাই তাড়াতাড়ি কাজ শেষ করো, আজকাল আর বেশি দেরি করলে হবে না। তাড়াতাড়ি কাজ শেষ করো আর বাড়ি পৌঁছো। আরে দুখানা খুন হয়ে গেল, জানি না এরপর কার পালা। ঠিক বলেছো ভাই মঙ্গল, দুটো খুন হয়ে গেল, এখনো পর্যন্ত জানাই গেল না যে খুনটা কে করেছে। আর এই সিআইডির লোকেরা যখন কোনো অপরাধীর পিছনে পড়ে যায় না, তারা তাকে টেনে বার করে, বুঝলে কি কুন্দন? ঠিক বলছি তো? হ্যাঁ, সেটা তো ঠিক কথাই। আরে সিআইডি লোকেরা? আর একটু শুনবেন, এই কুন্দন কোথায় আছে? কুন্দন? হ্যাঁ, কুন্দন ওই তো। এই কুন্দন পাগলের মতন কেন দৌড়াচ্ছিস? এই দাঁড়া। স্যার আমি কিছু করিনি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি? খুব ভালোভাবে চিনি তোকে, মিনিটের মধ্যে রং বদলাস গিরগিটির মতো। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। অদ্ভুত লোক স্যার, কিছুই করেননি, এদিকে মাফ চাইছে। হ্যাঁ, আমাকে বিশ্বাস করুন স্যার,
আমি সবকিছু ছেড়ে দিয়েছি স্যার, সবকিছু। আগে ও যা করতো না স্যার, সেটাও একাই করতো। কি করেছে ভৈরব? টাকা নিয়ে খুন করতো স্যার। আমি অনেকবার ওকে বোঝাতে চেয়েছিলাম স্যার, কিন্তু ও শুনতোই না। তার মানে ওই মহিলার খুনও ভৈরব করেছে, যার লাশ আমরা টেম্পোয়ে পেয়েছি? সেটা তো আমি সঠিক জানি না স্যার, আমি সত্যি বলছি স্যার। কিন্তু 2 দিন আগে একটা লোক এসেছিল, ও ভৈরবকে একটা প্যাকেট দিয়েছিল টাকার, আর সাথে একটা ফটোও দিয়েছিল স্যার। আচ্ছা, তারপর ওই লোকটা যাওয়ার সাথে সাথেই ভৈরব ওখান থেকে বেরিয়ে গেল, আর ও নিজের কাজটাও শেষ করেনি স্যার। ওই লোকটাকে চিনতে পারবি? না স্যার, আমি ওকে ঠিক দেখতে পারিনি স্যার, ওর মুখটা ঢাকা ছিল স্যার। ও একটা ওই কিরকম জ্যাকেট, টুপিওয়ালা জ্যাকেট পরেছিল স্যার। আর কি জানো ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কুড়িয়ে চলছিল স্যার, আর ওর হাতে একটা লাঠিও ছিল। কুড়িয়ে চলছিল আর হাতে লাঠি ছিল? হ্যাঁ, আর ওই লাঠিটাতে বেশ সুন্দর কারুকার্য করা ছিল। লাঠির ওপর আবার কারুকার্য ছিল? এত সব কিছু দেখেছিস তুই, আর তার মুখটা দেখিসনি? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু ওর মুখটা কিছুতেই দেখতে পারিনি স্যার। আচ্ছা, তাহলে তুই খুন হতে দেখেছিলি ভৈরবকে বা ওই মহিলাকে? না তো, কিন্তু আমি এটা শিওর স্যার যে ভৈরবী ওই মহিলাটাকে খুন করেছে স্যার। তুই নিজের চোখে দেখেছিস ভৈরবকে খুন করতে? না, তা তো আমি তো দেখিনি সেটা স্যার। যা খুশি বলে যাচ্ছিস। রেডি, নিয়ে যাও। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। ও স্যার, শুনছেন? স্যার, এবার কি করব? এই যারা এখানে দাঁড়িয়ে আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করি। দেখুন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই প্রশ্ন আমরা করছি সেগুলোর ঠিকঠাক উত্তর দেবেন, ঠিক আছে? এই ড্রেসটা দেখুন, এই ড্রেসটা এখানেই ডাই করা হয়েছে, আর সেটাও তখন ভৈরব আর ওই মহিলার খুন হওয়ার পর, সেই রাতে। কে ডাই করেছিল এই ড্রেসটা? হ্যাঁ, চুপ করে থাকলে কাজ হবে না। কে ডাই করেছে এটা? স্যার, এটা আমরা কি করে বলবো? আর তাছাড়া এটা তো রাত্রিবেলায় কাঁচা হয়েছে, দিনের বেলায় হলে হয়তো আমরা বলে দিতাম। হ্যাঁ স্যার, আর এই পোশাকে তো লন্ড্রির চিহ্নই নেই। ওই মহিলার খুন হওয়ার পর যেই ট্যাঙ্কিতে ওই মহিলার লাশ পাওয়া গিয়েছিল, সেই ট্যাঙ্কিতেই এটা ডাই করা হয়েছিল। কেউ তো কিছু নিশ্চয়ই দেখেছেন, হ্যাঁ? কেউ তো নিশ্চয়ই কিছু জানবেন, হ্যাঁ? না স্যার, আমরা কিচ্ছু দেখিনি, আর না আমরা কিছু জানি। দেখুন, আপনারা দিনরাত কাপড় ধোয়ারই কাজ করেন, আর এই ড্রেস আকাশ থেকে তো আর পড়েনি, কেউ না কেউ তো দিয়ে গেছে এটা। এটাও তো হতে পারে কোনো লন্ড্রিতে এখানে ট্যাগ না লাগিয়ে এখানে দিয়ে যাওয়া হয়েছে। দেখুন, এটা ভালো করে দেখুন, আর বলুন এটা চিনতে পারছেন কেউ? চিন, জিয়ার বাড়িতে যখন এই ড্রেসটা গিয়েছিল তখন তাতে ওড়না ছিল না। কোনো লন্ড্রিওয়ালা ওড়না ছাড়া ড্রেস কেন পাঠাবে? হ্যাঁ, তার মানে ওড়না এখানেই থাকা উচিত। হ্যাঁ স্যার, এখানেই কোথাও আছে ওড়নাটা, ঠিক বলেছেন। একটা কথা বলুন, এই ভৈরব জামা কাপড় ধোয়ার পর সেগুলো কোথায় রাখতো? স্যার, আমি জানি। বলো, কোথায় রাখতো? আসুন। স্যার, ভৈরব এখানেই ওর কাপড় রাখতো। এখানে? হ্যাঁ। দেখো তো একটু ভালো করে। তখন আমি এদিকটায় দেখি ওড়না পাওয়া যায়। কিন্তু জানতে কি করে পারবো এই ওড়নাটার ব্যাপারে? খুনি হয়তো পোশাকের সাথে ওড়নাটারও রং বদলে দিয়েছে। ওড়নার রং বদলাতে পারে, কিন্তু ডিজাইনটা তো আর বদলে দিতে পারবে না। ডিজাইন তো একই হবে যেটা ড্রেসের ছিল। এটা কি সুটকেস? জামা কাপড়ের মধ্যে সুটকেস লুকিয়ে রেখেছে। এয়ারলাইন্সের ট্যাগও রয়েছে, F598। 6 জুন আর রুশালি। বাকিটা তো ছেঁড়া রয়েছে। আচ্ছা স্যার, এই রুশালি সেই মেয়েটা নয় তো যাকে খুন করা হয়েছে? হতে পারে। এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছে, আর আসার পরেই খুন করা হয়েছে। ওই ওড়নাটা এতে নেই তো? এই ওড়নাটাই আবার নয় তো? ম্যাচ করো, ম্যাচ করো। স্যার,
ওড়নাটা এই পোশাকেরই। তার মানে স্যার এই ভৈরব মেয়েটাকে খুন করে, আর খুন করার পর ড্রেসটা রং করে দেয় আর জিয়ার বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু ওড়নাটা ভুলে যায়। কিন্তু কেন? ভৈরব এত জটিলতা কেন তৈরি করবে? একটা কাজ করি, এই মহিলার নাম আমরা জানি আর এয়ারলাইনের নামও জানি। এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে জানা যাক যে এই মহিলা কোথা থেকে এসছে আর এখানে কেন এসছে। সমস্ত প্যাসেঞ্জারের কমপ্লেন আমাকে তাড়াতাড়ি ট্রান্সফার করো। আমাকে ওদের কাছে জবাব দিতে হবে। আরে বাবা, কাগজে ছেপেছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বলুন স্যার, আপনাদের কি চাই? আপনারা মিডিয়ার লোক নন তো? তারাও আসবে আমাদের পেছনেই। আমরা সিআইডি থেকে আসছি। আমরা একটা প্যাসেঞ্জারের ব্যাপারে কিছু জানতে চাইছি। এই ফ্লাইটটা কোথা থেকে এসেছিল। 1 মিনিট স্যার। F598। কি ব্যাপার স্যার, এই প্যাসেঞ্জার কি কোনো অপরাধী? এখনই কিছু বলা যাচ্ছে না। এ আর বেঁচে নেই, কেউ একজন খুন করেছে একে। খুন? 1 মিনিট স্যার। এই দেখুন স্যার, টরেন্টো থেকে মুম্বাইয়ের ফ্লাইট, আর পরশু রাত 2:30টার সময় এখানে এসে পৌঁছয়। এ কি ট্যাক্সি নিয়েছিল এয়ারপোর্ট থেকে? জাস্ট আ মিনিট। হ্যাঁ, ট্যাক্সির বুকিংটা আমাদের থ্রু দিয়েই হয়েছিল। ট্যাক্সি নাম্বার হলো 7986। ট্যাক্সিটা সোজা এয়ারপোর্ট থেকে লাভ ইউ হোটেলে গিয়েছিল। লাভ ইউ হোটেল, থ্যাংক ইউ। ট্যাক্সি চেপে বেরিয়েছিল লাভ ইউ হোটেলের দিকে, আর গিয়ে পৌঁছলো ওখানে ধোবিঘাটে। কাজল, এই ট্যাক্সি ড্রাইভারটাকে তো বুড়োতে ডাকতেই হচ্ছে। ট্যাক্সি নাম্বার AX7986। এই ট্যাক্সিটা তুই চালাস, তাই না? হ্যাঁ স্যার, এই ট্যাক্সিটা আমিই চালাই। 6 তারিখ রাতে তুমি এয়ারপোর্ট থেকে রুশালি নামে এক মহিলাকে নিয়ে বেরিয়েছিলে হোটেল লাভ ইউর উদ্দেশ্যে, কিন্তু সেদিন ওই মহিলা ওখানে পৌঁছয়নি। কেন? কোথায় গেল ওই প্যাসেঞ্জার? কোন প্যাসেঞ্জারের কথা বলছেন স্যার আপনারা? আচ্ছা, এই হলো ওই প্যাসেঞ্জার। কিছু মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি আমার ট্যাক্সিতেই চড়েছিলেন ওই দিন, আর ধোপাদের ওখানে যাওয়ার জন্য বলেছিলেন। ধোপাদের ওখানে কেন নিয়ে গেলে? হোটেলে যাওয়ার কথা ছিল তো। ইনিই বলেছিলেন ধোপাদের ওখানে যাওয়ার জন্য। আমারও অদ্ভুত লেগেছিল যে এত ভালো ফ্যামিলির মহিলা ধোপাদের ওখানে গিয়ে কি করবে। আর কেউ ছিল ওখানে যার সঙ্গে দেখা করেছিল? না, আমার সামনে কারোর সঙ্গে দেখা করেননি, কিন্তু হোটেল যাওয়ার সময় রাস্তায় ওনার একটা ফোন এসেছিল। তারপর যখনই ফোন এলো তখনই আমাকে বলতে লাগলো যে ধোপাদের ওখানে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, প্রয়োজন হলে আবার তোমার ডাকবো। যাও। এমন কোন কারণ থাকতে পারে যে রাত 3টের সময় হোটেলে যাওয়ার বদলে ও ধোবিঘাটে চলে গেল? আমার মনে হচ্ছে অভিজিৎ, কেউ আগে থেকেই লেগেছিল রুশালির পেছনে। ওর প্রতি মুহূর্তের খবর রাখছিল, ও কখন আসছে, কোথায় যাচ্ছে। ওর ফোন নাম্বারও ছিল ওর কাছে, তবেই না ও ফোন করে ওকে ডাকতে পেরেছে ধোবিঘাটে, আর সেখানেই ওকে খুন করেছে। কিন্তু কেন? কি কারণ হতে পারে খুন করার? আর রুশালির পোশাক উনি জিয়ার বাড়িতে কেন নিয়ে যাবে? কোথাও না কোথাও রুশালি জিয়ার বাড়ির সঙ্গে সম্পর্ক আছে। আর ওই লাঠি হাতে লোকটা যে ভৈরবকে টাকা দিয়েছিল রুশালিকে খুন করার জন্য, সে তাহলে কে? এই কেসটা বেশ জটিল হয়ে উঠছে। স্যার, আমরা টরেন্টোতে রুশালির বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছি, কিন্তু ওখান থেকে কোনো খবর পাইনি সেরকম। তার মানে? তার মানে হলো এই যে ফোন নাম্বার পেয়েছিলাম আমরা, ওই নাম্বারে কেউ ফোনই তুলছে না। তারপরে আমরা ওর অফিসে ফোন করি যেখানে ও কাজ করতো। ওদের কথা অনুযায়ী একাই থাকতো। বাড়িতে তো অন্য কেউ নিশ্চয়ই থাকবে। ওর বাড়িতে কেউ থাকে না স্যার। আর অফিসের লোকদের কথা অনুযায়ী ও ইন্ডিয়াতে কোনো একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে। বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে হোটেল লাভ ইউ? সেটা জিয়ার বিয়ে নয় তো? হতেও পারে। এই লাভ ইউ হোটেলে গিয়ে দেখি চলো, যেখানে রুশালি রুম বুক করেছিল, যদি ওখান থেকে কিছু জানতে পারা যায়। হ্যালো, হ্যাঁ স্যার, হয়ে যাবে হয়ে যাবে। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আমরা সিআইডি থেকে আসছি। হাউ ক্যান আই হেল্প ইউ? কিছু জরুরি কথা জিজ্ঞাসা করতে এসেছি। কোন কেসের ব্যাপারে জিজ্ঞেস করতে চান আপনারা? আপনি কে? আগে আমি এখানকার ম্যানেজার। দেখুন, 2 দিন আগে একজন মহিলা এখানে রুম বুক করেছিল। মাঝবয়সী একজন মহিলা, টরেন্টো থেকে এসেছিলেন। হ্যাঁ স্যার,
বুকিং তো আছে, কিন্তু উনি তো আসেনি। আপনারা জানার চেষ্টা করেননি কেন আসেনি, কি কারণ? হ্যাঁ, জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার ফোন সুইচড অফ। কিছু হয়েছে নাকি স্যার? হ্যাঁ, আমরা ওনার লাশ পেয়েছি ধোবিঘাটে। ও এখানে এই হোটেলে আসতে আসতে ধোবিঘাটে পৌঁছলো কি করে? আগে স্যার আমরা কি করে জানবো এটা? আমরা ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি টরেন্টোতে। তারা জানিয়েছে যে ও এখানে কারোর বিয়েতে এসেছিল। বিয়ে? হ্যাঁ স্যার, একটা বিয়ের বুকিং তো আমাদের হোটেলে আছে, কিন্তু এখানে বৈশালী দেবী আসার কথা ছিল কিনা এটা আমি বলতে পারবো না। কার বিয়ের অনুষ্ঠান? একটু চেক করে দেখো। হ্যাঁ স্যার, এখানে জিয়া ওয়েড শর্মান আছে, কিন্তু ওনাদের বিয়েটা পোস্টপোন করা হয়েছে। আচ্ছা, এটা কি ওই জিয়া যে কোলাবাতে থাকে? 1 সেকেন্ড স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। রক্তমাখা ড্রেসটা ওর বাড়িতেই পাঠানো হয়েছিল। আর ওর বিয়েটাও ক্যান্সেল হয়ে গেছে। লাঠিতে সুন্দর কারুকার্য করা ছিল। লাঠিটা একদম ওই রকম না যেমনটা কুন্দন বলেছিল আমাদের। আমার এখানে একটা রুম বুক করা আছে, এই দেখুন এখানে সব লেখা আছে, এই দেখুন। হ্যালো, কাজ তো হয়ে গেছে 48 ঘন্টা আগে, এখন আবার এই রুমটার কি দরকার? হ্যাঁ, তার মানে কি? আপনারা কারা? সব মানে খুলে বলতে হবে নাকি? হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। তুমি বৈশালীকে চেনো তাই না? কেন, কি হয়েছে ওর? বৈশালীকে খুন করা হয়েছে। কি? না, আপনারা মিথ্যে বলছেন। কি বলছেন আপনারা? আর খুন তুমিই করিয়েছো। আমি? আগে হ্যাঁ, আপনি ভৈরবকে সুপারি দিয়েছিলেন ওই মেয়েটাকে খুন করার জন্য। দেখুন, আমি কাউকে কোনো সুপারি দিইনি। আপনারা ভুল ভাবছেন। আমি তো 2 ঘন্টা আগে এখানে এসেছি। 2 ঘন্টা আগে এসেছে এখানে? আগে? হ্যাঁ। কোথা থেকে? টরেন্টো থেকে। আচ্ছা, এই দেখুন এখানে আমার বোর্ডিং পাস আছে। আমি তো 48 ঘন্টা আগেই চলে আসতাম, আবহাওয়া খারাপ হওয়ার জন্য ফ্লাইট দেরি হলো। যদি 48 ঘন্টা আগে তুমি টরেন্টোতেই থেকে থাকো, তাহলে কুন্দন ধুবিঘাটে কাকে দেখলো? স্যার, হতে পারে ও মিথ্যে কথা বলছিল। 1 মিনিটের লাঠিটা দিন। স্যার, এইভাবে লাঠিটাকে ধরলে ময়ূরের মুখটা তো ঢাকা পড়ে যাবে, তাহলে ও কি করে দেখলো? কিন্তু এই কুন্দন আমাদেরকে মিথ্যে বলতে যাবে কেন? আচ্ছা, তুমি বৈশালীকে কিভাবে চেনো? আমি ওর এক্স হাজব্যান্ড, আর জিয়া হলো আমাদেরই মেয়ে। আমি জিয়ার বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। এ আবার কি রহস্য? তোমরা দুজন আলাদা আলাদা টরেন্টোতে থাকো আর তোমাদের মেয়ে থাকে ইন্ডিয়াতে, আর তার বিয়ের জন্য বুকিং করা হোটেলে এইসব উল্টোপাল্টা কাণ্ড ঘটে যাচ্ছে। দেখুন, আমি জিয়ার ভালোর জন্যই ওকে এই পরিবারের সঙ্গে রাখতে চেয়েছি। আর যখন ফোনে জানতে পারলাম যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু যার সাথে বিয়ে হবে সেই ছেলেটা মোটেই ভালো না, আর ওর প্রাণের সংকট রয়েছে, তাই আমি তাড়াতাড়ি এখানে এলাম। জিয়ার প্রাণের ঝুঁকি ছিল আর খুন হয়ে গেল ওর মা। অদ্ভুত ব্যাপার। জিয়ার বাড়িতে গিয়ে দেখতে হবে, হয়তো ওখান থেকে কিছু জানা যাবে। আচ্ছা, শুনে রাখো, তুমি যে এখানে ইন্ডিয়াতে এসে গেছো এ ব্যাপারে কেউ যেন কিচ্ছু না জানতে পারে। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা বিনা কারণে আমাদের সন্দেহ করছেন। কেউ এমনি বিনা কারণে কাউকে ড্রেস পাঠিয়ে দেয় না, তাও আবার রক্তে ভিজিয়ে। ওই ড্রেস তোমাদের মধ্যে কারোর জন্য মেসেজ ছিল যে ওই মেয়েটাকে খুন করিয়েছিল। এটা মিথ্যে, আমি কাউকে খুন করাইনি। আচ্ছা, ঠিক ঠিক বলে দাও, ওই মেয়েটার খুন কে করিয়েছে? হ্যাঁ, দেখুন অফিসার, আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। আপনি তাকে গিয়ে কেন জিজ্ঞেস করছেন না যে এই ড্রেসটা এখানে পাঠিয়েছিল? এইটাই তো আমাদের প্রবলেম ম্যাডাম, যে ওই ড্রেসটা এখানে পাঠিয়েছিল সেই পৃথিবীতে আর নেই, কেউ তাকে খুন করে দিয়েছে। আর তাই শুধু আপনারাই রয়ে গেছেন যারা বলতে পারবে যে ভৈরব ওই ড্রেসটা আপনাদের বাড়িতে কেন পাঠিয়েছিল, তাই না? স্যার, আমরা কি করে বলবো যে ও কেন কৃতজ্ঞতা দেখালো? জানেন তো সবকিছুই, কিন্তু লুকিয়ে রাখতে চাইছেন। আমরা কিচ্ছু লুকোচ্ছি না। আমাদের ওই ড্রেসটার সঙ্গে কি এমন সম্পর্ক? একবার যদি মহিলার লাশটা পেয়ে যাই, বের করে ফেলবো কিসের সম্পর্ক। তার মানে লাশটা কি এখনো পাওয়া যায়নি? না। তাহলে আপনারা কি করে বলতে পারেন
ওই ড্রেস আর রক্ত ওই মেয়েটারই? কারণ ম্যাডাম আমরা ওই মহিলার স্যুটকেস পেয়েছি আর স্যুটকেসে ওই ড্রেসটার ওর নাও, যেটা মনে হয় খুনি আপনাদের পাঠাতে ভুলে গিয়েছিল। আর আমরা এটাও জানতে পেরেছি যে ওই মহিলার আপনাদের এই পরিবারের সাথে রক্তের সম্পর্ক ছিল। একবার ওই মেয়েটার লাশটা পেয়ে গেলে খুনির ঠিকানাও বের করে ফেলবো আমরা। কে কে ওখানে? আমার আমার মনে হলো কেউ যেন ওখানে রয়েছে। তুমি তুমি এখানে? আমাকে দেখে অবাক হলি তাই না? বল কোথায় ও? আমি মেরে ফেলেছি ওকে, আর ড্রেসও তো পাঠিয়েছিলাম তোমার কাছে। পাঠিয়েছিলি ড্রেস? ওটা সোজা সিআইডির কাছে চলে গেছে। কিন্তু এতে আমার কি দোষ? যখন খুন তুই করেছিস তাহলে লাশটা কোথায়? বল কোথায় লাশ? আরে আমি জানি না। যে খুনটা করেছে সে জানে না? সিআইডি? কি রক্তিমা, খুব আনন্দ পেলে আমাদের দেখে? নিজেই চলে আসলে বৈশালীর লাশ খুঁজতে? কিন্তু তোমরা এটা জানো না যে বৈশালীর লাশ আমাদের কাছে আছে, আমাদের কাছে। তুমি করে সেই সব লজ্জা করে না তোমার? যাকে আমার সবকিছু ভেবেছিলাম তার থেকেই বিশ্বাসঘাতকতা। সরে যাও সবাই, এক এক করে সরে যাও, না হলে আমি সবাইকে গুলি মেরে দেব। চাঁদু, সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তুই কোন লাটের বাট শুনি? হ্যাঁ, অপরাধ তুই করেছিস, আর শাস্তি কে পাবে? তোর বাপ। যদি ও ভৈরবকে না মেরে আমাকে ব্ল্যাকমেল না করতো তাহলে তোমরা আমাকে ধরতে পারতে না। রক্তিমা, তুমি মনে করলে যে বৈশালীকে খুন করে নিজের ভাই ভুবনকে ফাঁসিয়ে দেবে যাতে কেউ জানতে না পারে, আর ওর সমস্ত সম্পত্তি তুমি ভোগ করবে। টাকার লোভে পড়ে তুমি দুটো খুন করেছো, আপনজনের সম্পর্কটাই ভুলে গেছো। এবার তুমি জেলে বসে পচো ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.